নমস্কার, আমি ডক্টর অর্ণব দত্ত, মনোরোগ বিশেষজ্ঞ। আজ আমরা একটি সমস্যা, যেটা প্রায় সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবী জুড়ে এই সমস্যাটা দেখা দিচ্ছে, সেটা হচ্ছে মোবাইল গেম অ্যাডিকশান। এখন আপনারা সবাই জানেন বা অনেক মানুষই জানেন, সেটা হচ্ছে নেশা দুরকম হয়, একটা সাবস্টেন্স, একটা নন সাবস্টেন্স। অর্থাৎ আপনি কিছু নিয়ে করছেন, অর্থাৎ বিড়ি, সিগারেট, গাঁজা, মানে টোবাকো, অ্যালকোহল, ড্রাগস, উইডস, এইগুলো একটা নেশা। এছাড়া আর একটা হচ্ছে নন সাবস্টেন্স। এই নন সাবস্টেন্সগুলোর মধ্যে হচ্ছে মোবাইল গেম অ্যাডিকশান, ফেসবুক, ইন্টারনেট অ্যাডিকশান, লটারি খেলার একটা অ্যাডিকশান দেখা যায় অনেক মানুষের মধ্যে। এই জাতীয় কিছু, যেগুলোতে কোনো কিছু নিয়ে আমরা করছি না, কিন্তু এমন একটা জিনিস নিয়ে করছি যেটা অ্যাডিকশানের মতো এবং বা অ্যাডিকশানের থেকে অনেক বেশি। ইনফ্যাক্ট ওটাও একটা মারাত্মক অ্যাডিকশান। এবার সাবস্টেন্স অ্যাডিকশানের ক্ষেত্রে যেটা আমরা সহজ একটা রাস্তা আছে, প্রোটোকল ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে কি ওষুধ দিয়ে। যেমন সিগারেটের জন্য একটা আলাদা ওষুধ, গাঁজার জন্য একটা আলাদা ওষুধ, সেরকমভাবে ওষুধ দিয়ে আমরা ব্যাপারটাকে অনেকটা ম্যানেজ করতে পারি। হ্যাঁ, তার সঙ্গে অবশ্যই যে পেশেন্ট, তার তো ইচ্ছে থাকা দরকার, সেটা নিয়েও আমি পরবর্তীকালে আলোচনা করব। তবে এগুলো কিন্তু নন সাবস্টেন্সের ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমাদের হাতে এই ব্রহ্মাস্ত্র, অর্থাৎ আমাদের কোনো ওষুধ প্রয়োগ করতে পারি না, কারণ এটা তো কিছু ইনহেল করছে না বা কিছু খাচ্ছে না, কিন্তু তবু এটা ব্রেনের উপর একটা মারাত্মক রকম ইমপ্রেশন তৈরি করছে। সবচেয়ে বিষয়টা হয়তো অনেকেরই জানা আছে, তবু আমি আরেকবার বলছি, এলএসডি ড্রাগ পৃথিবীর সবচেয়ে মারাত্মক ড্রাগ, এটা অনেক মানুষই জানেন। ওই ড্রাগ খেলে মস্তিষ্কের মধ্যে যে ইমপ্রেশন তৈরি হয় বা যে চিত্র তৈরি হয়, মোবাইল গেম অতিরিক্ত খেলেও কিন্তু একই হয়। বৈজ্ঞানিকরা বুঝতেই পারেননি, মানে স্ক্যান করে বা এমআরআই করে, কোনটা মোবাইল গেম খেলে হয়েছে এবং কোনটা আপনার ড্রাগ খেয়ে হয়েছে। তার মানে বোঝা যাচ্ছে এই ড্রাগ অ্যাডিকশানের মতোই মারাত্মক হচ্ছে মোবাইল অ্যাডিকশান। এবার মোবাইল অ্যাডিকশানের কিছু বয়স আছে, যেমন 25 বছরের পরে যেসব মানুষ নেশা করছেন, সেটা নর্মাল নেশা হতে পারে, মানে সাবস্টেন্স নেশা বা নন সাবস্টেন্স, সেক্ষেত্রে তাদের মানে নেশাটা কন্ট্রোল করা যায় সহজে এবং তারা সেখান থেকে বেরিয়েও আসতে পারেন সহজে। কিন্তু 25 বছরের আগে যে মানুষ নেশাগুলো করে, সেটা সিগারেট, বিড়ি হতে পারে, মোবাইলও হতে পারে, সেটা কিন্তু বেরিয়ে আসা খুব শক্ত, কারণ তখন মানুষের ব্রেন ডেভেলপিং পর্যায়ে থাকে। আমাদের ভারতবর্ষে যতই বলুক 18 বছর হচ্ছে ভোট দেবার অধিকার, মানুষ বড় হয়ে গেছে, অ্যাডাল্ট হয়ে গেছে, কিন্তু আমরা সাইকিয়াট্রিস্টরা বা ডাক্তাররা কখনোই মনে করি না। আমরা মনে করি 25 বছর পর্যন্ত একটা মানুষের কৈশোরত্ব থাকে, 25 বছর পর আমাদের ফ্রন্টাল লোব পূর্ণ হয়, আমরা একটা পূর্ণাঙ্গ মানুষে পরিণত হই। অর্থাৎ 25 বছর পর্যন্ত আমরা কিন্তু বাচ্চাই থাকি বা কিশোর থাকি। এবার প্রবলেম হচ্ছে, যত আপনি ছোট থাকবেন, অর্থাৎ যত শিশু হবে, 7, 8, 10, 12, 11, এদের কাছে অ্যাডিকশানটারও বেশি হচ্ছে। এবার আমি বলবো, মোবাইল গেমে উপকারিতা একটাই আছে, সেটা অল্পক্ষণ, 8 ঘন্টা থেকে 45 মিনিট খেললে, সেটা হচ্ছে চোখ, মানে মাথা এবং আপনার হাতের খুব ভালো কম্বিনেশন হয়, তাও সেটা 8 ঘন্টা থেকে 45 মিনিট, তার বেশি নয়। এবার মোবাইল গেম ক্ষতি যা যা আছে, সেটা আমরা চোখের সামনে সবই দেখতে পাই। এবার আমি ওটা তো বলবোই, তার সঙ্গে এটা বলবো বেসিক্যালি কী করে ক্ষতিটা করে, কী করে ক্ষতি, টেকনিক্যালি দিক কোনটা। টেকনিক্যালি দিকটা হচ্ছে, আমরা যখন মোবাইলে কোনো কিছু একটা স্ক্রোল করি, তখন ওটা কী করে নড়ে, এটা আমাদের শরীর থেকে কিছু ইলেকট্রিক স্পার্ক পৌঁছে যায়, বায়োকেমিক্যালি ইলেকট্রিক স্পার্ক পৌঁছে দেয়, তার জন্যই মোবাইলটা কিন্তু নড়াচড়া করে। এবার ঘন ঘন যদি এই স্পার্ক আমাদের শরীর থেকে বেরোতে থাকে, শরীরেও কিন্তু একটা প্রতিক্রিয়া তৈরি হয়, কারণ আমরা প্রত্যেকেই জানি প্রত্যেক ক্রিয়ারই সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। তাতে কি হয়, মানুষের হাত পা কাঁপা শুরু হয়, মানুষের মধ্যে নিউরো ট্রান্সমিটারি প্রবলেম হয়, এই সমস্যাগুলো হতো, বাচ্চাদের ক্ষেত্রে আরও বেশি হয়। এবার এইটা করলে যে ক্ষতি হয়, সেটা আমি বলছি। সেটা হচ্ছে আপনার প্রথম কথা শারীরিক ক্ষতি, যেটা আমি আপনাকে বললাম, সেটা হচ্ছে আপনার এই বায়োকেমিক্যাল একটা পরিবর্তন হয়। এছাড়া চোখের প্রবলেম, আপনারা সবাই জানেন, চোখে যদি সবসময় মোবাইল থাকে, তার থেকে যে রেটা বেরোয়, এই রেটা ভীষণ ক্ষতি করে। এই জন্য যারা নর্মালি মোবাইল ঘাঁটেন বা ল্যাপটপে কাজ করেন, বড়দের ক্ষেত্রেও বলছি, তবে আমরা ব্লু কাট লেন্স বা যেগুলো অ্যান্টি গ্লেয়ার চশমা আমরা ব্যবহার করতে বলি, তাতে অন্তত যেটুকু হোক একটু হলেও আটকাবে। আমি বলছি না যেটা 100% প্রুফ বা একদম চোখ আপনার ভালো থাকবে, কিন্তু অনেকটা রক্ষা করবে। তারপর হচ্ছে মোবাইলের সঙ্গে আপনার চোখের দূরত্ব, এটাও কিন্তু খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি একটা ইউটিউব চ্যানেল দেখছেন বা কোনো একটা কাজ করছেন, সেটার ক্ষেত্রে একটু দূরত্ব থাকে, কিন্তু মোবাইল গেম করতে গেলে আপনার হাত লাগবে, হাত লাগলে মানে আপনার এখন চোখের সামনে চলে এলো, মানে আরও বেশি ক্ষতি চোখের ক্ষেত্রে, এবং বাচ্চাদের ক্ষেত্রে সেটা আরও বেশি ক্ষতি। আচ্ছা, এরপর কি হচ্ছে, হেডেক, মানে মাথা ব্যথা। আপনি দেখবেন মোবাইল গেম যারা বেশি খেলে, তাদের মধ্যে একটা হেডেকের প্রবলেম দেখা যায়, কারণ তারা সবসময় চোখের সামনে ওই জিনিসটা নড়ে এবং সেক্ষেত্রে তাদের মধ্যে মাথা ব্যথা তৈরি হয়। মানসিক রোগের ক্ষেত্রে কী হয়, ADHD,
অ্যাটেনশন ডেফিসিয়েন্সি হাইপার অ্যাক্টিভ ডিসঅর্ডার, এটা বাংলায় আমরা বলি অতি চঞ্চলতার লক্ষণ। অর্থাৎ আপনি হয়তো পাচ্ছেন অতি চঞ্চলতা, বাচ্চা তো চুপচাপ বসে আছে, তার ব্রেনটা সবসময় নড়ছে, তাকে মোবাইলটা সরিয়ে দিন, দেখবেন সে এক জায়গায় স্থির হয়ে বসে থাকতে পারছে না, সে চোখে সে হাত নাড়াচ্ছে, সে পা নাড়াচ্ছে, সে এদিক ওদিক তাকাচ্ছে, মনোসংযোগ করতে পারছে না, বা আপনার পড়াশোনায় মন দেয়। সবচেয়ে বড় সমস্যাটা হয় এডিএইচডি বাচ্চাদের ক্ষেত্রে, তাদের বুদ্ধি যথেষ্ট থাকে, এরকম নয় যে এমআর বাচ্চার এডিএইচডি থাকে না, কিন্তু সুস্থ বাচ্চারাও থাকে। এবং আমাদের কাছে এমন কিছু পেশেন্ট আছে যারা ক্লাসে কিন্তু ফার্স্ট হয়, তবু তার এডিএইচডি আছে। তাতে অনেকগুলো কারণ আছে, ডোপামিন বেড়ে যাওয়ার কারণ এবং আরও অনেক কারণ, সেটা একটা আলাদা টপিক, আলাদা দিন আমি এই ব্যাপারটা নিয়ে বলবো এডিএইচডি নিয়ে। কিন্তু মোবাইলের কারণে যে এডিএইচডিটা হচ্ছে সেটা হচ্ছে মোবাইলটা না ঘাঁটার জন্য, মোবাইলটা হাত থেকে সরিয়ে নিলি, তাতে কি হচ্ছে, তার কিছুই ভালো লাগছে না, অর্থাৎ সে কোনো কিছু মনোসংযোগ করতে পারছে না। এবং উইথড্রয়াল সিনড্রোম বলে আমরা একটা কথা বলি, এটা নেশার ক্ষেত্রে, সেটা সিগারেট বিড়ির ক্ষেত্রেও হয়, আবার মোবাইলের ক্ষেত্রে সেম দেখা যায়। মাথা ভার হয়ে যাওয়া, খেতে ইচ্ছে না করা, সারাদিন ঘুম পাওয়া, কোনো কাজে মন বসাতে না পারা, মানে একজন নেশাখোর মানুষকে যদি হট করে নেশাটা আটকে দেওয়া হয়, তার যে উইথড্রয়াল সিনড্রোম হয় সেটা একদম মোবাইল গেমের ক্ষেত্রে দেখা যায়। এবার আপনি মনে করুন উইথড্রয়াল হচ্ছে না, অর্থাৎ সে মোবাইল নিয়েই খেলে যাচ্ছে, তাতে কীরকম হচ্ছে, তাতে সে কোনো কিছুই কাজ করতে পারছে না। আমি এরকম পেশেন্টও গেছি বা বাড়িতে গিয়েও যখন দেখেছি বাচ্চার লোক একদম মানে ঘরে বন্ধ করে বসে আছে, সে দরজাও খুলছে না, সে কোনো ডক্টরদের সঙ্গে কথাও বলছে না, এবং সে ওটা নিয়ে অ্যাডিকশান আছে, এবং সে এতটাই অ্যারোগেন্ট হয়ে গেছে, তাকে যদি মোবাইল কেড়ে নেওয়া হয়, সে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করছে, টিভি ভেঙে দিচ্ছে, হাতে কম্পিউটার ভেঙে দিচ্ছে, দরজায় লাথি মারছে, বাড়ির বাবা মাকে শারীরিকভাবে আঘাত করছে, এমনকি পেট যে পোষ্য তাকেও ছাড়ছে না। তার মানে কি, সেটা একদম তার চরম পর্যায়ে পৌঁছে গেছে। এবার আমি এগুলো আপনার এই ব্যাপারগুলোতে অনেকেই কিন্তু ফেস করেন আপনারা, শুধু তাই নয়, স্কুল থেকে তো অনেক রকম আসতেই থাকে যে আপনার ছেলে মন দিচ্ছে না, আপনার ছেলে ক্লাস করছে না, আপনার ছেলে লিখছে না, আপনার ছেলে বোর্ড থেকে কিছু লিখছে না, কি হোমওয়ার্ক করে আনছে না। তখন বাবা মারা কী করছে, অনেকের ক্ষেত্রে স্কুলে পাঠাচ্ছেন না, বা বাচ্চারা স্কুলে যেতে চাইছে না, সেটাই হচ্ছে বেসিক্যালি, কারণ প্রতিদিন অপমান করা হচ্ছে তাকে সবাইকার সামনে। সেও বাচ্চা হলো, তার মধ্যে ইগো থাকছে, কিন্তু সে বুঝতে পারছে, একটা পর্যায়ে সে বুঝতে পারছে, 15, 16, 17, 18 বছরের একটা ছেলে মেয়ে, সে কিন্তু বুঝতে পারছে কেন, কিন্তু সেখান থেকে বেরোতে পারছে না, ফলে সে লজ্জায় অপমানে আর স্কুলে যেতে চাইছে না, ফলে সে স্কুল ছুটের মতোই ব্যাপারটা হচ্ছে, দীর্ঘদিন স্কুলে যাচ্ছে না, ফলে হয়তো স্কুল তাদের নাম কাটছে না, কিন্তু তারা কিন্তু পড়াশোনা থেকে পিছিয়ে আসছে, অনেকের ইয়ার লস হচ্ছে, ড্রপ হচ্ছে, এতে তার কিন্তু কেরিয়ারের উপরে একটা বড় জায়গা তৈরি হচ্ছে, বড় স্ট্রেস তৈরি হচ্ছে। এটা কিন্তু পরবর্তীকালেও তারা ফেস করবে, এটা আপনি ধরে নিতেই পারেন। এবার হচ্ছে এখান থেকে কী করে আপনি বেরোবেন বা বার করবেন। দেখুন, নেশা ছাড়ার ক্ষেত্রে, যে কোনো নেশা ছাড়ার ক্ষেত্রে আমরা বলি 50% যে নেশা ছাড়তে চায় তার ইচ্ছে থাকা দরকার, সেটা সাবস্টেন্স হোক কি নন সাবস্টেন্স হোক। এখানে 15-16 বছর বাচ্চাদের ক্ষেত্রে আমরা সিবিটি ইউজ করি, কগনিটিভ বিহেভিয়ারাল থেরাপি, অর্থাৎ তাদের আমরা বোঝাই এবং তাদের বলি মোবাইলটা দূরে সরিয়ে রাখতে। এবার মোবাইল দূরে সরিয়ে রাখলে তাদের মধ্যে উইথড্রয়াল হয়, যেটা বললাম, কিন্তু সেটা তো চলবেই, সেটা কাটাবার জন্য আমরা কতগুলো পদ্ধতি ফলো করি। যেমন তাকে বলি আউটডোর গেমের প্রতি, যদি তার ক্রিকেট ফুটবল খেলার মতো বন্ধুবান্ধব না থাকে, সে একা জিমে যাক, একা অ্যারোবিক্সের সেন্টারে যাক, কোনো নাটকে ভর্তি হোক, শ্রুতি নাটকে ভর্তি হোক, আবৃত্তিতে ভর্তি হোক, গানে ভর্তি হোক, নাচে ভর্তি হোক, যেটা তার শারীরিক একটা জায়গা থাকবে, মানসিক একটা জায়গা থাকবে, একটু আড্ডা হলো, একটু গান হলো, একটু গল্প হলো, মনটাও ভালো থাকবে এবং এখান থেকে দূরে একটা নতুন বন্ধু জগতে পেলো। সেকেন্ডলি হচ্ছে কি, তাকে আমরা ইনোভেটিভ কাজ, অর্থাৎ কোনো সৃষ্টিশীল কাজ করতে বলি, সেটা আপনার গল্প লেখা হতে পারে, কবিতা লেখা হতে পারে, নাটক লেখা হতে পারে, এই ব্যাপারগুলোর সঙ্গে, এবং কোনো পারফর্মিং আর্টের, যেটা আমি বললাম, সেটার সঙ্গে যুক্ত হতে বলি। তাতে কি হয়, তাদের মধ্যে ওই কনফিডেন্সটাও চলে আসে। এবং মোবাইল গেম ছাড়ার পর কিন্তু বাচ্চাদের মধ্যে একটা মারাত্মক প্রবলেম হয়, কনফিডেন্সটা পড়ে যায়। তার কারণটা হচ্ছে তারা তো একটা ভার্চুয়াল জগতে ছিল, ভার্চুয়াল জগতে সে দেখছে আমি গোল দিচ্ছি, ভার্চুয়াল জগতে সে দেখছে আমি 6 মারছি, কিন্তু বাস্তব জগতে সে পাচ্ছে না, ফলে তার মধ্যে একটা কনফিডেন্স তৈরি হয়, একটা দ্বিচারিতা তৈরি হয়, সেই জায়গাটাও কিন্তু আস্তে আস্তে তৈরি করতে হয়। আর খুব ছোটোদের ক্ষেত্রে, যেমন 5 বছর, 10, 6 বছর, 7 বছর, 8 বছর যে বাচ্চাদের ক্ষেত্রে, যাদের অতটা সিবিটি দেওয়া যাচ্ছে না, মানে তাদের বোঝালে তারা বুঝবে না, সেক্ষেত্রে বাবা মাদের একটা বড় ইনিশিয়েটিভ নিতে হয়।
সেটা কি জানেন, বাচ্চাকে গল্পের বইয়ের প্রতি আসক্তি করা। এবার আপনি বলবেন বাচ্চাকে গল্প বই বাচ্চা পড়ছে না, আরে বাচ্চা পড়বে না, বাচ্চার সঙ্গে আপনাকেও পড়তে হবে। মানে আপনি যদি গল্পের বইটা পড়েন, বাবা মা যদি গল্পের বইটা পড়েন, বাচ্চা কিন্তু নর্মালি পড়বে। কারণ বাচ্চারা সবসময় বড়দের ফলো করে। দেখবেন বাচ্চারা বাবাদের মায়েদের জুতোয় পা দেয়, মানে পায়ের মধ্যে ঢুকিয়ে দেখে, এটা বাচ্চাদের স্বভাব। বাচ্চারা সব কিছু বড়দের নকল করতে পছন্দ করে। আপনিও মনে করে দেখুন, আপনি যখন ছোটো ছিলেন আপনার বাবা মাকে হিরো রেখেছেন, বাবা মার মতো হওয়ার চেষ্টা করেছেন। তাই আপনি যদি গল্প বই পড়া প্র্যাকটিস করেন, তখন বাচ্চাও আপনার সঙ্গে গল্প বই পড়বে। হাজার কেউ ওকে মোবাইল ঘাঁটাতে পারবে না। আপনি যদি ভালো গান শোনেন, আপনি যদি ভালো নাটক দেখেন, আপনি ভালো সিনেমা দেখেন, বাচ্চাও দেখবেন আপনার সঙ্গে দেখবে। সেটা বাচ্চাকে তুই কর আমি এটা করছি বললে হবে না। মানে আপনি মোবাইল ঘাঁটছেন, বাচ্চাকে গল্প বই দিচ্ছি, বাচ্চা হারগিজ পড়বে না, কখনোই পড়বে না। উল্টে সে প্রশ্ন করবে, তুমি কেন মোবাইল দেখছো, আমাকে কেন গল্প বই দিয়েছো, তা তুমি গল্প বই পড়ো। হ্যাঁ, ওলা একদম যুক্তিটা একদম ঠিক। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, অর্থাৎ আপনাকেও কিন্তু সেই জিনিসটা মাথায় রেখে করতে হবে। থার্ডলি হচ্ছে এই বাচ্চাদেরকে তো গানে দেওয়া, আঁকায় দেওয়া, আবৃত্তি দেওয়া, এই ব্যাপারগুলোর মধ্যে আপনাকে যেতে হবে। শ্রুতি নাটকে দেওয়া, এতেও একটা তাদের সৃজনশীল শক্তি বাড়বে। এছাড়া মনে করুন চেস হচ্ছে খুব ভালো একটা খেলা ইনডোরের মধ্যে। ক্যারাম, যেগুলো খুব কিন্তু ব্রেনকে উন্নতি করে, কারণ আঙুলের সঙ্গে মাথা চোখ সবগুলো একসঙ্গে যুক্ত থাকে। এই 2-3টে খেলার মধ্যে চাইনিজ চেকার, এইগুলো খেললে কিন্তু বাচ্চাদের মধ্যে বুদ্ধিবৃত্তি বাড়বে, সিচুয়েশন হ্যান্ডেলিং পাওয়ারটা বাড়বে, যেটা আমরা সবসময় চাই। ইকিউ, ইমোশনাল কোশেন্টটাও ঠিকঠাক থাকে। হ্যাঁ, এবং একিউ মানে সিচুয়েশন হ্যান্ডেলিং ক্ষমতা, সেটাও থাকে। এবং আইকিউ নর্মালি বাড়বে, কারণ একটা 18 বছর বাচ্চা পর্যন্ত আইকিউটা নর্মালি বাড়ে। আচ্ছা, থার্ডলি হচ্ছে কি, আমরা ওকে কোনো একটা অ্যারোবিক্স, জুপ্পা এই জাতীয় কিছু, এবং আউটডোর গেমের ক্ষেত্রে সবসময় মনে রাখবেন আউটডোর গেমটা একটা বাচ্চার পক্ষে সবসময় ভালো। কারণ স্বয়ং স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে ফুটবল খেলা ভালো গীতা পাঠের থেকে। কেন বলেছিলেন? কারণ উনি বুঝেছিলেন যে আউটডোর গেম যত আপনি খেলবেন, তত আপনার মানসিক জোরটা বাড়বে, এবং তত আপনার সিচুয়েশন হ্যান্ডেলিং পাওয়ারটা বাড়বে, তত আইকিউ বাড়বে। এই দুমদাম একটু লেগে গেল, তার ভয়তে আপনি আপনার বাচ্চাকে ছাড়বেন না, এটা কিন্তু আপনি বিশাল বড় ক্ষতি করছেন। আপনি জানবেন ওকে আপনি জীবনের কোনো যুদ্ধেই এগিয়ে দিতে চাইছেন না। খেলতে গেলে লাগবেই, আমাদের প্রত্যেকেরই লেগেছে, কিন্তু সেটুকু একটা মানতেই হবে। এবং অনেকে হাত ভাঙে, পা ভাঙে, আমি মেনে নিচ্ছি, আমারই হাত ভাঙা, তা বলে কি খেলা বন্ধ হয়েছে? তা নয়, কিন্তু এটা একটা বড় শিক্ষা, এবং এই জিনিসটা করলেই কিন্তু আপনার বাচ্চা এগোতে পারবে। কারণ আজকে গ্লোবাল, আজকে আপনার বাচ্চা কোথায় চাকরি পাবে আপনি নিজেও জানেন না। সে হয়তো পেয়ে গেল এমন একটা জায়গায় আপনার দেশের বাইরে, তা বলে তাকে পাঠাবেন না। এগুলো হচ্ছে প্রাথমিক স্টেজ। এই স্টেজগুলো আপনাকে অতিক্রম করতে হবে। এই স্টেজগুলো কিন্তু খেলাধুলার মাধ্যমে অতিক্রম করা হয়, এটা একদম সাইকোলজিক্যালি প্রুভড। তাই এগুলো আপনাকে করতে হবে। দেখুন, মোবাইল খারাপ নয়, মোবাইল কাদের জন্য, যাদের প্রয়োজন মোবাইল খারাপ, তাদের জন্য ঠিক আছে, কিন্তু মোবাইল গেমটা কখনোই ঠিকঠাক নয়। মোবাইল গেম মানুষকে অনেক কিছু কেড়ে নিয়েছে, মানুষের একদম তার প্রাইভেট সময়, তার আত্মীয় স্বজন থেকে ব্যবহার সব কিছু থেকে কেড়ে নিয়েছে মোবাইল গেম। তাই মোবাইল গেম কিন্তু যদি আপনার জীবনে থাকে, তাহলে আপনি অনেক কিছু হারাবেন। এবং বাচ্চাকেও এটা বোঝাতে হবে যে মোবাইল গেম যদি তোমার জীবনে থাকে, তাহলে গেমাররা তো অনেক টাকা করে নেবে, যারা গেমটা ডেভেলপ করেছে, তারা কিন্তু পড়াশোনা করে ডেভেলপ করেছে। অনেক মনে করে আমরা মোবাইল গেমার হব, মানে কিন্তু ভুলে যায় যে মোবাইল গেমার হতে গেলে তাকে প্রচুর পড়াশোনা করতে হয়, তাকে আইটি নিয়ে পড়াশোনা করতে হয়, তাকে সফটওয়্যার নিয়ে পড়াশোনা করে, ডিজাইন নিয়ে পড়াশোনা করতে হয়, তবে সে ওই জায়গাটা তৈরি করতে পারে। না হলে কিন্তু কেউ মোবাইল গেমটা তৈরি করতে পারবে না। আর এই যে মোবাইল গেমের যে ব্যাপারগুলো হয়, আমরা টিভিতে দেখতে পাই, তা কটা লোক ফার্স্ট প্রাইজ পায়, কটা লোক দাঁড়ায়, এগুলো তো বুঝতেই পারেন, সেটা কিছু হয় না। উল্টো যারা সেটাকে ফলো করে তাদের কিন্তু ক্ষতি হয় অনেক বেশি, কারণ ওই জায়গায় কেউ যেতেও পারে না, নিজেদের মধ্যে খেলে। এবং তার সঙ্গে আরও যেটা হয়, মোবাইল গেম খেলতে খেলতে একটা সময় কিছু টাকা নেওয়ার ব্যাপার থাকে, মানে এই টাকা দিয়ে এই গেম খেলা, এই টাকা দিয়ে ওইটা গেম খেলা, এই ব্যাপারটা কি হয়, তাদের মধ্যে একটা জুয়ার তৈরি হয়, এবং টাকা পয়সার একটা প্রতি একটা বাড়তি আগ্রহ তৈরি হয়, যেটার কোনো প্রয়োজন নেই এই ছাত্র বয়সে। তাই ছাত্র যদি ঠিকমতো থাকে, মানে ছাত্রকে যদি ছাত্রের মতো করে আপনারা মানুষ করতে চান, বাচ্চাকে যদি বাচ্চার মতো করে মানুষ করতে চান, মোবাইল গেমটা জীবন থেকে বাদ দিতে হবে। এটা খালি আমাদের ভারতবর্ষে একার প্রবলেম না, সারা পৃথিবী জুড়েই প্রবলেম। এই জন্য আজকে জার্মান সরকার 18 বছর পর্যন্ত মোবাইল নিষিদ্ধ করে দিয়েছে। কারণটা হচ্ছে ওরা দেখছে ইউথ, অর্থাৎ তাদের ছোটোবেলা থেকে যারা দেশকে সার্ভ করবে বড় হয়ে, তাদের কিন্তু এই জায়গাটা তৈরি হচ্ছে না, তারা মোবাইল গেমে আসক্ত, তাই তারা বন্ধ করে দিয়েছে। আমি আর কোনো বিতর্কের মধ্যে যাচ্ছি না, আমি খালি একটা জিনিসই বলতে চাই যে বাচ্চাকে যদি আপনি ছাত্রকে ছাত্রের মতো মানুষ করতে হয়, তাহলে আমরা মোবাইল গেমটা তার জীবন থেকে বাদ দেওয়া উচিত। এবার কতগুলো স্টেপ যেগুলো ছাড়ার, যেগুলো করেন, সেটা আমি আবার একবার বলছি, সেটা মাথার মধ্যে ভালো করে ঢুকিয়ে নিই। প্রথম কথা হচ্ছে 50% নিজের ইচ্ছে থাকা দরকার, যেটা অ্যাডোলেসেন্স পিরিয়ডে হয়। ছোটোদের ক্ষেত্রে কী হবে, আপনার নিজেদের ফলো করতে হবে, অর্থাৎ আপনাদের গল্প বই পড়তে হবে, ছবি দেখতে হবে, বাচ্চা সেদিকে যাবে। আপনাকে নাটকে নিয়ে যেতে হবে বা গানে নিয়ে যেতে হবে, সেখানে বাচ্চাও পারলে আপনিও ভর্তি হয়ে যান, আপনার একটা নতুন রিক্রিয়েশন হবে, বাচ্চারা একটু উৎসাহ পাবে, তাকে আউটডোর গেমের মধ্যে ফেরানো, তাকে পরিবারের সময়
দরকার হলে পেট, পেট কিন্তু একটা বড় জিনিস। এবার বলতে পারেন আমার বাড়িতে পেট রাখার জায়গা নেই, দরকার নেই, রাস্তা কুকুরকে খাওয়াক, রাস্তায় বেড়াকেই খাওয়াক, তাতেও কিন্তু তাদের মধ্যে একটা মানবতা বোধ তৈরি হবে এবং সেটা নিয়ে তারা কিছুটা ব্যস্ত থাকবে, অন্তত মোবাইল জগৎ থেকে দূরে থাকবে। তাতে কি হবে, তারা কিন্তু ADHD ব্যাপারটা কমবে আস্তে আস্তে, পড়াশোনার প্রতি মন বাড়বে, তাদের মধ্যে মানবিকতা তৈরি হবে, সব কিছু কিন্তু পজিটিভ দিক হবে। এইটুকুই বলার ছিল আজকের মতো এইখানেই। ধন্যবাদ আমার এই ভিডিওটি দেখার জন্য। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বা যদি কিছু বলার থাকে, কমেন্ট করার থাকে, কোনো সাজেশন দেওয়ার থাকে, অবশ্যই 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 কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ।